শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিরুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সরকারের 4 মাস অতিক্রান্ত হতে চলেছে। এরই মধ্যে সরকারের বেশ কিছু উদ্যোগ যেমন প্রশংসিত হচ্ছে, আবার সরকারের কর্তাব্যক্তি কারো কারো বিভিন্ন রকম পদক্ষেপ বা উদ্যোগ নেতিবাচকভাবেও উপস্থাপিত হচ্ছে বা সমালোচনার শিকার হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি সরকারের পথ চলা পুরানো বৃত্তে নাকি নূতন ইঙ্গিতে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক জনাব দবিরউদ্দিন খান তুষার। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের যথার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানটি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। আমরা মূল আলোচনায় যাচ্ছি। প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যে বিষয়টি আমরা বলছিলাম যে সরকারের 4 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। সরকারের নেতৃস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী, তার যে কার্যক্রম সেগুলো নানাভাবে প্রশংসিত হচ্ছে। আবার একইভাবে সরকারের নেতৃস্থানীয় বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা এমপি, দলীয় অন্যান্য নেতাকর্মী, তাদের কার্যক্রম সমালোচিত হচ্ছে। সেটি বিভিন্ন কারণেই। আপনার কাছে সার্বিকভাবে শুনতে চাইব যে এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে এবং আমার সাথের আলোচককে শুভেচ্ছা। 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকারের 4 মাস, এটা তার সফলতা অথবা ব্যর্থতা মূল্যায়নের জন্য যথেষ্ট যথার্থ সময় নয়। তারপরেও আমাদের চোখের সামনে যে ক্যানভাসটা ভেসে ওঠে, সেটাতে আমরা কতগুলো জায়গায় মার্ক করতে পারি যে এই জায়গাটায় এমন দরকার ছিল। এবারে যে নির্বাচনটা, এই নির্বাচনটা ট্র্যাডিশনাল নির্বাচনের মতো না। এবারের নির্বাচনটা একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের নির্বাচন। সুতরাং ট্র্যাডিশনাল যে নির্বাচনগুলো আমাদের এখানে হয়, এই নির্বাচনে আপনি কতগুলো প্রতিশ্রুতি দিলেন, কতগুলো ব্যাখ্যা দিলেন, তারপরে জনগণ আপনাকে ভোট দিল, ক্ষমতায় বসলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবারের নির্বাচনটা আপনার কতগুলো ইনস্টিটিউশন রিবিল্ড করার একটা ইস্যু ছিল। কারণ গত 15 বছরে আমাদের কতগুলো জায়গায় কাঠামোগত উন্নয়নের জায়গাটা আমি দেখাতে পারবো, কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানকে আমরা নষ্ট করে ফেলেছি। সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং একটা রাষ্ট্রের কতগুলো ইথিক্যাল জায়গা এর সাথে জড়িত। সুতরাং এই জায়গাটায় আপনার কতটুকু আমি পুনর্গঠন করতে পারলাম, এটি একটা ইম্পর্টেন্ট। একই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে এই গণঅভ্যুত্থানের পেছনের যে মানুষের অংশগ্রহণটা, এই অংশগ্রহণটার একটা বড় জায়গাটা ছিল এই যে পুনর্গঠনের কাজটা। আমরা সরকারকে পরিবর্তনের ভেতর থেকে যে সুযোগটা আসবে, সেই সুযোগটায় আমরা ব্যবহার করব পুনর্গঠনের কাজে। এখন এই সময়কালে সবথেকে বেশি আলোচনায় আসছে স্পিরিট। জুলাইতে আমরা যা চেয়েছিলাম, কত দূর এগুলাম। জুলাইতে চাওয়ার পেছনে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল, আমাদের 12 ফেব্রুয়ারিতে দুটো ঘটনা ঘটেছে। একটা নির্বাচন, মার্কার নির্বাচন, প্রতীক ধরে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে গেছেন এবং মানুষ ভোট দিয়েছে। দ্বিতীয়ত গণভোট। গণভোটের পেছনে আমাদের কিন্তু কতগুলো আমাদের শাসনতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশাটা ছিল। আমি যেটা দেখছি, বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির দিকে তারা বেশি নজরটা দিচ্ছে, মানে ইশতেহার ভিত্তিক যে প্রতিশ্রুতি। কিন্তু তার মানে এই না যে বিএনপির সংস্কার থেকে দূরে সরে গেছে। বাংলাদেশে জুলাই আসার অনেক আগে আমি যদি বলি যে বিএনপি জুলাই মানে না, বিএনপি জুলাইয়ের সাথে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেকে হয়তো খুশি হবে। কিন্তু আমি এটি বলবো না এই কারণে, সেটা আসলে রিয়েলিটি না। সেটা রিয়েলিটি না। বাংলাদেশে যখন জুলাই আসেনি, তখন কিন্তু বিএনপি জুলাইয়ের যে আমরা দাবিগুলো তুলেছিলাম তার অনেক আগে 31 দফার যে সংস্কার প্রস্তাব, এটি কিন্তু বিএনপি এনেছে, তখন জুলাইয়ের ধার কাছে আমরা নেই। সুতরাং পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা বিএনপি নেই, এটি আমি বলবো না। নির্বাচনের পরে আমরা প্রধানমন্ত্রীর কতগুলো
কালচারাল চেঞ্জ আমরা দেখছি, রাইট। যেগুলো আমাদের কাছে অনেকটা অপ্রত্যাশিত। আমরা বলছি যে আমাদের এই শহরটা, আমাদের একজন রাজা যাবেন, চারিদিকে মানুষগুলোকে আটকে রাখা হবে, তারপর সাই সাই করে চলে যাবে। এই যে মাইন্ড সেটআপটা, এই মাইন্ড সেটআপটা আমরা ভেঙেছি। আমাদের খেয়াল করে দেখবেন যে আমরা বিভিন্ন সময়ে উদাহরণ দিতাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তিনি ট্রেনে উঠে, মেট্রো রেলে উঠে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার পড়ছেন, এবং আমরা বলতাম আহ কি সুন্দর প্রধানমন্ত্রী, কোনো সিকিউরিটি নাই, কোনো ভিড় নাই। আমরা কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি কালচারালি। আবার শুধুমাত্র কি কালচারাল পরিবর্তন না, আপনি এর বাইরে এই যে কার্ডের যে কনসেপ্টটা ছিল, আচ্ছা, এই কার্ডের যে কনসেপ্টটা মানুষের কাছে যাচ্ছে, সবার হাতে আপনি দিতে পারছেন না ঠিক, কিন্তু আপনি চেষ্টাটা করছেন। প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে আগে আমরা যেটা দেখেছিলাম, সাথে 200, 300, 500 জনের এক বিরাট বহর যাচ্ছে। আমি কিন্তু সেটি দেখছি না, সম্ভবত 27 অথবা 28 জন মানুষকে সাথে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে নামার পরে আমরা এই যে বিজয় সরণি বা পান্থপথের মোড় যে জায়গাগুলোতে যে বিশৃঙ্খল অবস্থাটা ছিল সেটি নেই। আমাদের অনেক দিনের প্রত্যাশা যে আমাদের ঢাকা শহরটা একটা সভ্য শহর হবে, সভ্য শহর হবে। আমরা কিন্তু কতগুলো যাত্রাটা শুরু করেছি। আমাদের এই যে ইতিবাচক জায়গাগুলো আছে, এই ইতিবাচক জায়গার পাশাপাশি আবার নেতিবাচক যে জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি কালচারালি যে চেঞ্জ, রাজনীতির যে পরিবর্তন, আজকেও দেখলাম ফেনীতে ওই সেখানকার কোনো একটা উপজেলা পৌরসভার যুবদলের বিএনপি সেক্রেটারি, তার গাড়ির ভেতর থেকে কয়েকশো বোতল মদ উদ্ধার করা হয়েছে। এটি পাচার হচ্ছিল। তার ভেতর থেকে আমি যেটা দেখি যে প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চাইছেন তার জনগণকে, জনগণ খুশি হচ্ছে যে সে তার প্রধানমন্ত্রীকে দেখছে। তিনি একটা অনুষ্ঠানে গেছেন, যাওয়ার পরে যখন শুনলেন যে সেখানে একটা বিয়ের অনুষ্ঠান, তিনি অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করছেন, এবং তারপরে ওই অনুষ্ঠানে হাজির হয়ে যাচ্ছেন দম্পতির জন্য শুভেচ্ছা নিয়ে। এর ভেতর থেকে তিনি যে বার্তাটা দিতে চাইছেন, তার এই বার্তাটা মানুষ খুশি হচ্ছে, কিন্তু তার দলের নেতাকর্মীদের একটা বিরাট অংশ, তারা কি প্রধানমন্ত্রীর ওই যে পরিবর্তনটা, সেই মেসেজটা কি তারা গ্রহণ করছে? আমি অনেকগুলো জায়গায় দেখছি গ্রহণ করছে না। আপনি সারাদিনের যে মেসেজগুলো দেখবেন, এই যে প্রতিমন্ত্রীর কথাটা বলা হচ্ছে, এটি তো তার সব থেকে কাছের, তার যে টিম, সেই টিমের একজন সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্য, এবং আমরা প্রভাবশালী সদস্য। আমরা সরকারের সব থেকে প্রভাবশালীদের মধ্যেও প্রভাবশালী যিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চিনি। তিনি নিজেই বলছেন যে সব থেকে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। তো তিনি প্রধানমন্ত্রীর এই যে পরিবর্তনের যে মেসেজটা, সেই মেসেজটা তিনি গ্রহণ করবেন না? করাই তো উচিত। আমরা আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখেছি, তারা ঘুরে ঘুরে দলীয় সরকারের প্রতি, রাতের ভোটের পক্ষে, গুমের পক্ষে, লুটপাটের পক্ষে তারা নানাভাবে বক্তব্য দিয়েছেন, জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। আমি এখনো দেখি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, তিনি তার যে বেসিক পরিচয়, যে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই পরিচয় থেকে তিনি বিএনপির কোন একটা সমর্থক এই পরিচয় দিতে গর্ববোধ করেন এবং এসে কোনো কমিটি, উপকমিটির সদস্য আছেন। অর্থাৎ কালচারের যে পরিবর্তনটা, সেই কালচারের পরিবর্তনটা তো আমি দেখছি না। আপনার যে আওয়ামী লীগ এখানে যে ভোটাধিকারের পরিবেশ কেড়ে নিয়েছিল স্থানীয় সরকারে প্রতীক বরাদ্দের ভেতর থেকে, এবং সেটি রিফ্লেক্ট হয়েছে আপনার প্রত্যেকটা পেশাজীবী নির্বাচনে, ব্যবসায়ীদের নির্বাচন, এফবিসিসিআই, সেখানে কাউকে নির্বাচন করতে হয়নি। কেন? সেখানে আওয়ামী লীগের লোকজন ভাগাভাগি করে নিয়েছে। আপনার এই কাছে রিহ্যাব, আমি পরিষ্কারভাবে জানি, সেখানে বলেছে যে আমরা আওয়ামী লীগ করি, আবার এখানে ভোটের দরকার কি, আমরা সবাই মিলেমিশে কমিটি করব, কমিটি করেছে। আপনার আইন বারের যে নির্বাচন, বিএম এ নির্বাচন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, মানে এই জায়গাটায় উৎসবমুখর নির্বাচন ছিল। আমরা নিজেরা কভার করেছি বিএমএ নির্বাচন, এই বডিগুলো খুব পাওয়ারফুল জায়গা ছিল। আমি এখন এসে দেখতে পাচ্ছি ওই যে আমরাই তো আমরা, আপনাদের এখানে আবার ভোট করতে হবে কেন, সেই কনসেপ্ট চলে এসেছে। সেটা বার কাউন্সিল নির্বাচনে দেখলেন যে আমাদের এখানে রাজনীতিতে, অর্থনীতিতে একটা বিরাট ভ্যাকুয়াম যেমন তৈরি হয়েছে, আমাদের এখানে রাজনীতি, অর্থনীতিতে এক ধরনের মানে এটি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেছে। এবং আমাদের এই যে মনস্তত্ত্বের যে পরিবর্তনটা, এই পরিবর্তনের একটা বড় অংশ উত্তরাধিকার সূত্রে। বিএনপির চ্যালেঞ্জ আছে অনেক। আমি এই যে কর্মীদের কথা শুধু বলছি না,
বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ যদি আপনি বলেন, আমি বলবো বিএনপির কর্মীরা বড় চ্যালেঞ্জ। আবার আমাদের এখানে ইকোনমিতে সব থেকে বড়, তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমি। আমাদের এখানে ঋণের বোঝা এবং এই যে সংকটটা, এই একটা বড় সংকট ইকোনমিতে, এটি আন্তর্জাতিক পর্যায়ের যে যুদ্ধ, বিএনপি যখনই আসে পেছনে পেছনে একটা যুদ্ধ চলে আসে। আর শেষ কথাটা এই জায়গাটায় বলবো যে অনেকগুলো জায়গায় বিএনপি চাইলেই পরিবর্তন করতে পারছে না, সম্ভাবনা। আমাদের এই যে ঋণের বোঝা, অনেক সংকট বিএনপির উত্তরাধিকার সূত্রে পাওয়া, তারপরেও পাবলিক চাইবে, সমালোচনাও করবে। সরকার এবং সরকারি দল তারা দুটো, শুধু সরকার করলেই হবে না, প্রধানমন্ত্রী টু প্রতিমন্ত্রী পর্যন্ত, এটা না, এর বাইরে তার যে রাজনৈতিক দলটি আছে, রাজনৈতিক দলের কোটি কোটি কর্মী আছে, তারা যদি তার দলকে সহযোগিতা না করে, তাহলে ওই যে 5 বছর পরে আমাদেরকে হয়তো এক ধরনের হতাশা আমাদেরকে গ্রাস করবে। জি, আমি আসবো আমার আপনার কাছে। আমরা শুনে আসি, দবিরউদ্দিন খান তুষার রয়েছেন আমাদের সঙ্গে। জনাব তুষার, যে আলাপটি হচ্ছিল যে সরকারের উপরিমহলের, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে বার্তা, সেটি আপনাদের দলের নেতাকর্মীদের বা তৃণমূলে কতটা পৌঁছাচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বার্তা দিতে চেয়েছেন আমাদের দলীয় নেতাকর্মী সেটা ধারণ করছে কিনা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটবিহীন এবং নির্বাচনবিহীন বলা চলে, রাতের ভোট বাস্তবায়ন করে, মৌলিক অধিকারকে হরণ করে, যেভাবে তারা বছর পর বছর ক্ষমতা আঁকড়ে ধরে দুর্নীতির মহোৎসব, লুটপাট, হিংস্র আচরণ, মানুষের সঙ্গে অসভ্যতা, এগুলো করে তারা টিকিয়েছিল। এবং সব সময় দেখতাম আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট মন্ত্রীদের যে বক্তব্য, আপনার নিশ্চয় মনে আছে, ওবায়দুল কাদের অনেকবার বলেছে যে যদি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, বিএনপি সরকার বা অন্য কোনো সরকার রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে একদিনে 5 লক্ষ মানুষের মৃত্যু ঘটবে। শেষ পর্যন্ত উনি আরেকবার, আমি বলতে শুনেছি, দেশবাসী জনগণ শুনেছে, যে কমপক্ষে 3 লক্ষ লোক মারা যাবেন, হাজার হাজার লাখ লাখ বাড়িঘর তারা জ্বালিয়ে দেবে, সকল প্রতিষ্ঠান তারা দখল করে নেবে। তো নিশ্চয় এই কথাটা জনগণ ভুলে নেই। আপনাকে আমি উল্টা প্রশ্ন করি, দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যদি বিএনপির মতো এত বড় দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের যদি এই মেসেজটা না দিতেই পারতেন, তাহলে 5 আগস্টের পরে দৃশ্যমান বাংলাদেশে কিন্তু কোনো গভর্নমেন্ট ক্ষমতা ছিল না 2 থেকে 3 দিন, কোনো বাহিনী কার্যকর ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না, বিজিবি ছিল না, আর্মি বাহিনী নিষ্ক্রিয়, সব কিছু নিষ্ক্রিয়। কিন্তু আপনি কি বলতে পারবেন লাখো লাখো নেতাকর্মীর যে রক্ত ঝরেছে, যার রক্ত ঝরেছে, যার পিতার সন্তান হারা হয়েছে, যে মেয়ের স্বামী হারা হয়েছে, তারা কিন্তু মর্ম জ্বালাটা বুঝে। কিন্তু এই 2 দিনে আপনি 5 লক্ষ না, 3 লক্ষ না, 1 লক্ষ না, আপনি 1000 লোককে, 100 লোককে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে হত্যা করেছে, এই ধরনের নজির কি ঘটেছে? ঘটেনি। তার কারণ কি? কারণ হলো আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার একটি নির্দেশেই এই সকল লক্ষ লক্ষ নেতাকর্মী তারা ধৈর্য ধারণ করে আছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেনি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা একেবারেই খুব প্রান্তিক পর্যায়ে, এবং সেগুলো কিন্তু কন্ট্রোল করার জন্য অনেক নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তাদের রাজনীতির দীর্ঘদিনের যে তাদের যে রাজনৈতিক স্ট্রাগল করে কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে গেছে। অতএব বুঝতে হবে। এবং আওয়ামী লীগ সরকার দেখবেন প্রত্যেকটা সময় চেষ্টা করেছে বিএনপিকে দ্বিখণ্ডিত করার, এবং বারবারই তারা বিএনপিকে টোপ দিয়েছে, ফাঁদে ফেলতে চেয়েছে, বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, বিএনপি নেতাকর্মীদের 2-1জনকে ভাগিয়ে নিয়েছেও বটে, তথাপিও কিন্তু এই দলটি কিন্তু ভাঙতে পারেনি। তার কারণ কি? তার কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আপনি দেখবেন কতটা অমানসিকভাবে যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, যে কখনোই কোনো আসনে পরাজয় হয়নি, তার মতো নেত্রীকে আওয়ামী সরকার বিনা দোষে মিথ্যাচার করে এবং প্রতারণার মাধ্যমে তাকে বছর পর বছর জেল খাটিয়েছে। এবং তার যে মৌলিক যে চাহিদা, তাকে যে চিকিৎসা, সেই চিকিৎসা পর্যন্ত কিন্তু তাকে নিতে দেয়নি। এবং কি ধরনের যে ব্যঙ্গোক্তি তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছেন, এগুলো মানে সারা বাংলাদেশ কেন গোটা পৃথিবীর মানুষ মিডিয়াতে দেখেছে, কতটা তিরস্কার করলে। তো এই ধরনের যে অবস্থা থেকে যে 5 আগস্টের পরে যে একটি সরকার আসলেন, 1.5 বছর তারা ক্ষমতা থাকলেন, সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রতি তারা অবিচার করেছে।
ইন্টারিম গভর্নমেন্টের বহু উপদেষ্টারা কিন্তু গোপন ষড়যন্ত্র করেছে, যে এমন ষড়যন্ত্র করেছে যে দেশনায়ক তারেক রহমান দেশে আসলে কি হবে, তাদের আসার প্রয়োজনটা কি, এই ধরনের কিন্তু উপদেষ্টাদের কিন্তু ভাষাগত অনেক সময় আমরা তাদের বক্তব্য কিন্তু লক্ষ্য করেছি। অর্থাৎ আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকার তো বটেই, পরবর্তী সরকারের অনেকেই চেষ্টা করেছে যে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নেতা এবং এত বড় দল যে দীর্ঘদিন যে সুন্দরভাবে কন্ট্রোল করেছেন, দল পরিচালনা করছেন, সেই নেতাকে তো বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। তার কারণ কি? তারা তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। আপনি দেখবেন সেই নেতা যখন বাংলাদেশে আসলেন, তারপরে আদ্যবধি পর্যন্ত আপনি বলতে পারবেন বিএনপির কোনো নেতৃবৃন্দ তারেক রহমানের কোনো সুদূর প্রসারের সিদ্ধান্ত, তার কোনো বক্তব্য কোথাও কি কখনো ভুল ধরতে পেরেছে? পারেনি। কারণ কি? সে অনেক বিচক্ষণ, স্বল্পভাষী এবং শুধুই দেশ এবং দেশের জনগণ নিয়ে তিনি ভাবছেন। আপনি দেখবেন উত্তরাধিকারী সূত্রে এই সরকার কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু ঋণ পরিশোধ করছেন। আমরা ঋণের ব্যাপারটিতে আসবো, কিন্তু একটি বিষয়ে যে অভিযোগ বিএনপি এবং তৃণমূলের নেতাকর্মী যারা আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই করা হয় যে আগে আওয়ামী লীগ যেই জায়গাটা দখল করেছিল, জাস্ট আওয়ামী লীগ চলে গেছে, সেখানে বিএনপির লোকজন সেই জায়গায় বসে গেছে এবং তারা সেই জায়গাগুলো দখল করেছে, বিশেষ করে চাঁদাবাজি, দখল বা অন্যান্য ক্ষেত্রে। এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কি? আমি শুনবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় আসছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব দবিরউদ্দিন খান তুষার, আমরা বিরতির আগে যে আলাপ করছিলাম, যে অভিযোগটা বিশেষ করে দখল, চাঁদাবাজি, এই বিষয়গুলোতেই তো অভিযোগগুলো বেশি আসছে গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায়। আপনাদের প্রতিপক্ষ হিসেবে যাদেরকে এখন বলা হচ্ছে মূল জামায়াত ইসলামী বা ছাত্র শিবির বা এনসিপি যারাই আছে বিরোধী জোটে, তাদের পক্ষ থেকে এই অভিযোগটি সবচেয়ে বেশি আসছে। এ ব্যাপারে আপনার বক্তব্য? এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য, সেটা হলো যে জাতীয়তাবাদী দল দীর্ঘদিন রাজপথে যে স্ট্রাগল করেছে, দীর্ঘ 17টি বছর আওয়ামী সরকারের মন্ত্রী পর্যায় থেকে শুরু করে নেতাকর্মীরা, তাদের যে গুন্ডা বাহিনী, ইভেন পুলিশ বাহিনী কখনোই নিজেকে সরকারের বাহিনী মনে করতো না, তারা মনে করতো তারা আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল। যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করে লাখো লাখো মানুষের ব্যবসা বাণিজ্য, গ্রামে বাজার হাটে দোকানপাট সব কিছু তারা দখল করে নিয়েছিল। এখন একটি পরিবারের সহায় সম্বল বলতে বাজার একটি দোকান আপনার মনে করুন, এবং পুকুরের যে মাছ অথবা ক্ষেতের কোনো ফসল অথবা ধান, সেই জিনিসগুলো যখন আওয়ামী লীগরা, তাদের সন্ত্রাসীরা সেটা দখল করে নিত অথবা কেটে নিত অথবা বাড়ির গাছ কেটে নিয়ে চলে যেত, কোথাও কোনো প্রতিকার নাই, একটা হরিলুটের দেশ কিন্তু পরিণত করেছিল সেই ফ্যাসিস্ট হাসিনা। এখন স্বাভাবিকভাবেই 5ই আগস্টের পরে সেই সকল বিএনপি নেতাকর্মীদের যে সকল নিজস্ব সম্পত্তি, তাদের প্রত্যেক সম্পত্তি, তাদের দোকানপাট, তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো দখল হয়ে গিয়েছিল, আলটিমেটলি যেহেতু 5ই আগস্টের পরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে, সেই সকল প্রতিষ্ঠান বিএনপি নেতাকর্মীরা কিছু কিছু হয়তো তারা উদ্ধার করেছে, এটা তাদের সম্পত্তি, তারা ফিরে নিয়েছে, এটা দখল বলে না। আর যদি আপনার চাঁদাবাজের কথা যদি বলেন, প্রসেসে হবে না, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের মাধ্যমেই তো আপনি সেগুলো ফেরত পাবেন, নাকি আপনি নিজে যেই তাদের কাছ থেকে সেটা উদ্ধার করবেন? অবশ্যই সেই উদ্ধারের তো প্রক্রিয়ার মাধ্যমেই অনেকগুলো হয়েছে, কারণ তাদের সেটা প্রত্যেক সম্পত্তি, তাদের কাগজ আছে, তাদের সামাজিকভাবে স্বীকৃতি আছে এবং দেশের জনগণ দেখেছে যে এই প্রতিষ্ঠানটা বিএনপির অমুক নেতার ছিল, এখন আওয়ামী লীগ 17 বছর দখল করে খাচ্ছে। অতএব এগুলো কিন্তু খুব বেশি প্রভাব পড়েনি, প্রভাব পড়েছে একটি জায়গায়, সেটা হলো যে ফেসবুক মিডিয়ায়। কারণ কি, আপনি দেখবেন বাংলাদেশের একটি উগ্র গোষ্ঠী আছে যারা কিনা আওয়ামী লীগের মতোই তাদের প্রত্যেকটা জায়গায় কথাবার্তা, এবং তারা সবসময় কেন যেন মনে করে যে বিএনপিকে মিথ্যার একটা আবরণে ঢেকে তাদের নেতাকর্মীকে বিতর্কিত করাই যেন তাদের একটা কাজ। সেই সংগঠন, সেই দল ইতিমধ্যেই মানুষ কিন্তু জেনে গেছে যে এই যে একটা জামাত ইসলামী সংগঠন আছে। আপনি দেখবেন যে এক একটি মানুষের 7 থেকে 8টা আইডি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একজন মানুষ 7 থেকে 8টা ফেসবুক আইডি দিয়ে কি প্রচার করে বলুন? আমি ব্যক্তিগতভাবে দবিরউদ্দিন তুষার, আমি একজন বিএনপির কর্মী, আমি তো একটি আইডি ব্যবহার করি, আমি তো কখনো 7-8টা আইডির প্রয়োজন মনে করি না। এইভাবে লক্ষ লক্ষ ফেক আইডি দিয়ে তারা প্রতিনিয়ত বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতি, বিভিন্ন ধরনের মিথ্যা যে কন্টেন্ট তৈরি করে এবং ফেক
আইডি থেকে এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রচার করছে। এবং দেখবেন 12 তারিখের নির্বাচনের আগে মনে হচ্ছে দেশে কিন্তু জামাত ছাড়া আর কিছু নেই, এবং মনে হচ্ছে জামাতের নির্বাচনে মানে জয়লাভ এবং সরকার গঠন করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসছে তো, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান সেই জয় হওয়ার বিষয়ে কিন্তু একটা আলাদা ধারণা কিন্তু মানুষ এখন আস্তে আস্তে জানতে পারছে কিভাবে জয় হয়েছে, কি ধরনের তারা ম্যানিপুলেট করেছে, কত টাকা তারা ইসলামী ব্যাংক নামক ব্যাংক থেকে তারা লুটপাট করে সেটা ব্যয় করেছে। যাক, এগুলো পরে আমি আসবো। একটি কথা বলতে হয় যে এই ধরনের অপপ্রচার থেকে ওই দলকে আমি বিরত হওয়ার আহ্বান জানাবো। জাতীয়তাবাদী দলের শেকড় অনেক গভীরে, তৃণমূল পর্যায় থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী না খেয়ে নিপীড়ন নির্যাতন সহ্য করে জাতীয়তাবাদীর ঝান্ডা তারা পতাকা কিন্তু উড্ডীন করে রেখেছেন, কারণ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বাংলাদেশের ইতিহাসে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে। অতএব আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জিনিস বিশ্বাস করি যে আমরা ধৈর্য ধরে আমরা নিয়মতান্ত্রিকভাবে তারেক রহমানের নেতৃত্বেই এই দেশ যে আজকে দেখেন যে গণমুখে যে বাজেট প্রণয়ন করছে, বিভিন্ন সেক্টরে যে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করছে, যে মানবিক বাজেট, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা যে চেষ্টা উনি করছেন, সেটার সাথে আমরা একমত হচ্ছি। আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি। জনাব শরীফুজ্জামান শরীফ বেশ কিছু বিষয়ে আলাপ করেছেন জনাব দবিরউদ্দিন খান তুষার, তবে কেবলই অপপ্রচার নাকি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটিকে আপনি কিভাবে দেখবেন? আমরা তো দেখছি বিশেষ করে খুন ধর্ষণের বিষয়টি, এবং দলীয় অন্তর্কোন্দলেও তো দেখা যাচ্ছে অনেক মানুষ হতাহত হয়েছেন, এই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ। তুষার ভাইয়ের সম্পর্কে এর আগে আমি সম্ভবত একটা টক শোতে তার সাথে যুক্ত হয়েছিলাম, উনি অনলাইনে ছিলেন। আমি যদি বলি তুষার ভাই এক্সটেনশন লাইফ লিড করছেন, এটি মিথ্যা হবে না, অত্যুক্তি হবে না। তিনি দীর্ঘদিন গুম ছিলেন, যে গুম অবস্থার থেকে অনেকেই ফেরত আসেনি, তিনি ফেরত এসেছেন, এবং এই যে টাইমটার মধ্যে তিনি অনেক কিছুই নিজের চোখে দেখেছেন। সুতরাং তার অনুভূতি এবং তার যে দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আমরা যারা মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছি আমাদের সঙ্গে কখনোই মিলবে না। রাইট। আমি ওই যে বলে না যে গ্যালারির থেকে খেলা দেখাটা আর দৌড়ে বলের পেছনে দৌড়ানো দুটো আলাদা বিষয়। তারপরেও আমি কতগুলো জায়গায় তার সাথে একমত আবার দ্বিমত আছে। বিএনপি পাওয়ারে বসুক, এটা ডক্টর ইউনূস চায়নি। আমার কাছে আমি অসংখ্য উদাহরণ দিয়ে বলতে পারবো যে বিএনপিকে পাওয়ারের বাইরে রাখার একটা প্রচেষ্টা ছিল, এটি সত্য। বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা, এটা অস্বীকার করব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে, এটা আমি অনেক জায়গায় বলেছি, যে তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ডক্টর ইউনূসের সরকারকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে, এটা সয়লাভ হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। পরের দিন জানা গেল মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলেই নেই, তার কোনো ছেলেই নেই, কিন্তু ওইটা আর ভাইরাল হলো না। আপনি গত দুদিন আগে দেখলেন যে আমাদের নবী রসুল সম্পর্কে যে শব্দগুলো, শুধু পুরো কথা না, এক একটা শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা অনেকবার চিন্তা করি, আমরা সাহস হয় না, এই শব্দগুলো বিশ্বাস প্লাস সাহস কোনোটাই আমাদের হয় না। তারপরেও বলার পরে উনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বললেন যে আমি ভুল করেছি। আর এটি যদি অন্য কোনো রাজনৈতিক দলের হতো তাহলে বাংলাদেশটা কি অবস্থা হয়ে যেত আপনি দেখেন। বিদ্যুৎ মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকে একজন এমপি সরাসরি বলে দিচ্ছে যে উনি নাস্তিক, উনি ধর্ম মানেন না। তার মানে হলো তার হয়তো কোনো একটা কথা তার পছন্দ হয়নি, অথচ এই যে বক্তব্যটা দিল, এই বক্তব্যের পরে আপনি কোথাও কোনো প্রতিবাদ দেখেননি। কারণ এখানে খুলনায় এরশাদ শিকদার নামে একজন খুনি ছিল, পরে ফাঁসি হয়েছিল। এরশাদ শিকদার বলতো খুলনায় আমি যেটা কব সেটাই আইন, মানে তার আঞ্চলিক ভাষা, আমি যেটা বলবো এটা আইন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ধর্ম একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে এটা আমানত হিসাবে তার কাছে চলে গেছে, সে যেভাবে বলবে সেটা। এটি সত্য, বিএনপির বিরুদ্ধে এই প্রোপাগান্ডাগুলো আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা যেগুলো শুনছি সব যে মিথ্যা এমনটা না, এক। দ্বিতীয়ত, এই যে অপপ্রচার আছে, অতি প্রচার আছে, কিন্তু কোনো ঘটনাই যে ঘটছে না এটাও সঠিক না, ঘটনা অনেকগুলো ঘটছে। এখন বিএনপি সেটিকে কিভাবে কন্ট্রোল করবে? বিএনপি যে প্রক্রিয়ায় কন্ট্রোলটা করছে সে কন্ট্রোলটা করতে পারছে না। তার যে সাংগঠনিক যে ধরনের শৃঙ্খলার যে জায়গাটা, আমি
অনেকগুলো জায়গায় দেখি যে বিএনপির সাংগঠনিকভাবে ধান খেতে পাট খেতে ঘুমানো যে বিএনপির কর্মীরা ছিল, যারা 15 বছর দুঃসহ জীবনযাপন করেছে, আমাদের সাথে দু একজন কথা বলে তারা তাদের দীর্ঘশ্বাস বুঝতে পারি। আমার ধারণা যে সরকার এবং নিজস্ব দল আলাদা ট্রাকে দুটোকেই পরিচালিত করতে হবে। আমি এখন যেটা দেখছি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে গত 3 মাসে আপনি বিএনপির কর্মসূচি বলতে কি দেখেছেন? জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন এর বাইরে আপনি বিএনপির কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখেছেন কিনা? সুতরাং আপনি যখন আপনার দলটাকে কেবলমাত্র ক্ষমতার কে বেস করে ক্ষমতার কাছাকাছি থাকবে এবং একটা অংশ ক্ষমতাকে ইউজ করবে, আর একটা অংশ ক্ষমতার ধার কাছে যেতে পারবে না, তাদের মধ্যে এক ধরনের হতাশা, ক্ষোভ, বিক্ষোভ তৈরি হবে, তখন এর একটা রাজনৈতিক অবস্থা, একটা রাজনৈতিক পরিণতি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে কনসেপচুয়াল জায়গা থেকে আমরা সুইজারল্যান্ড, কানাডা, অমুক অমুক দেশের মানুষের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। সেখানকার একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অথবা মন্ত্রী, তিনি কোনো একটা ভুল করে কেবল সরি বললেন, আপনি দেখবেন যে তার দেশের জনগণ তাতেই সন্তুষ্ট, সরি বলেছে। কিন্তু আমার সরি আপনার পায়ের উপরে একবার পাড়া দেওয়ার পরে আমি বলবো সরি, তার দ্বিতীয়বার আপনার পায়ের উপরে পাড়া দিয়ে আপনার আঙ্গুল ভস্কায় ফেলবো। এই সরিটা আমাদের কাছে মানুষ কেবলমাত্র এই যে আচরণগত পরিবর্তনটা, এটাকে মানবে না এবং মানতেও চায় না। আমার এখানে কতগুলো জায়গা রয়েছে, আপনি একমত হবেন। আপনি আইন শৃঙ্খলার কথা বলেছেন, আমাকে অনেকেই বলে জেলা বা থানা শহরে যে পরিবারটির একটা কিশোরী কন্যা আছে, সে এই কন্যাটাকে নিয়ে যে কতটা দুর্বিষহ অবস্থার মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা ওই পরিবার ছাড়া এটি কেউ বুঝতে পারবে না। কিন্তু আমরা যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা রাইট আপনি কালকেই পারবেন না। আপনার দেশের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র এখানে লুট করা হয়েছিল জুলাইয়ের পরে, সরকার সেটি উদ্ধার করেনি। এখন আমি এটার জন্য বিএনপিকে কি দায়ী করব? মোটেই না, এটি একটা সংকট। কিন্তু এই সংকটটা বিএনপির তৈরি করা না, সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এখন এই যে অবৈধ অস্ত্র, গতকালকে না আজকে আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী বললেন যে মোহাম্মদপুরে আমি অনেকগুলো সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, লাগানোর পরে সেগুলো সব নিয়ে গেছে। এই যে সন্ত্রাসীদের অভয়ারণ্য, এবং এই জায়গাটায় যে ধরনের আপনার মনোযোগটা থাকা দরকার ছিল আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের, আমি কোথাও কোথাও দেখতে পাই যে সেই জায়গাটা অনেকটা ঘাটতি আছে। অনেক জায়গায় আমরা দেখছি যে পুলিশ অভিযানে গেলে তারা আক্রান্ত হচ্ছে। মোহাম্মদপুরে ওসি তাকে পেটানো হচ্ছে, অর্থাৎ যে তারা যে মরাল জায়গাটা যে ভেঙে ফেলেছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি কতগুলো জায়গায় জুলাইটা এসেছিল কেন? জুলাইয়ের বেসিক জায়গাটা ছিল কর্মসংস্থান। চাকরিতে সবাই ঢুকতে পারছে না, চাকরিতে সবাই ঢোকার একটা এক্সেস চায়, এই যে বৈষম্যটা আছে অবসান চায়। সুতরাং এই কর্মসংস্থানের ব্যবস্থাটা, এটাকে আপনি যদি অ্যাড্রেস না করেন, আপনি কেবলমাত্র আপনার কতগুলো পরিবেশ, অন্যান্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, আপনি কার্ড দিবেন, রাইট, আমি অ্যাপ্রিসিয়েট করি কার্ড, কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথবা একটা তরুণকে চাকরির ব্যবস্থাটা যদি আপনি করতে না পারেন, আপনি এই যে পরিবর্তনগুলো আপনার পান্থপথের মোড়ে সিগন্যাল বাতি লাগিয়ে অমুক জায়গায় এগুলো করে বিদেশে যাওয়ার সময় এই আচরণ, এটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আপনি রাজনীতি পাবেন না। আপনি ডিরেক্ট কতগুলো জায়গায় 182 টাকা অর্জন, মানে একদিনে বেতন পায় একজন চা শ্রমিক 182 টাকা। আমার যারা দর্শক আছে, একজন মানুষও কি রাজি হবে যে তাকে 300 টাকা পারিশ্রমিক দিলেও তিনি কোথাও একটা কাজ করতে রাজি হবেন? হবেন না। তাহলে এই মানুষটার কথা যদি আপনি বিবেচনায় না আনেন, তার জায়গাটা যদি আপনি পরিবর্তনের চেষ্টা না করেন, তাহলে আপনার আচরণগত যতই পরিবর্তন করেন না কেন, এটা সাস্টেনেবল হবে না। আর শহর এবং গ্রামের নিম্ন আয়ের মানুষ, আপনার প্রতিষ্ঠানে একজন মানুষ 10,000 টাকা 12,000 টাকা ইনকাম করে, আপনার দ্রব্যমূল্য যখন বেড়ে যাচ্ছে, আপনি কি করছেন? ওই প্রেস ক্লাবের সামনে একটা ট্রাক দাঁড় করিয়ে দিচ্ছেন স্বল্প মূল্যে কেনার জন্য। হ্যাঁ, মানুষের উপকার হয়,
কিন্তু যে মানুষটা একটা বেসরকারি অফিসে চাকরি করেন, সকাল 9টায় ঢোকেন, রাত 11টা পর্যন্ত কাজ করেন, তিনি তো ওই জায়গা থেকে তার প্রয়োজনীয় পণ্যটা সংগ্রহ করতে পারছেন না। আপনার কনসেপ্টের জায়গাটা যে ক্ষুধা কেবল শহরের মানুষের লাগে না, ক্ষুধা গ্রামের মানুষের লাগে। আপনি ফরিদপুরের পদ্মার চরের যে মানুষের ক্ষুধা, তাকেও কিন্তু ওই একই দামে তেলটা কিনতে হয়, পণ্যটা কিনতে হয়। সুতরাং আপনি কেবল শহর কেন্দ্রিক না, আপনার যে রিয়াকশনগুলো, আপনার যে ইনিশিয়েটিভগুলো, এগুলো শহরেও হতে হবে, গ্রামেও হতে হবে। জি, আসবো আমি আপনার কাছে, দবিরউদ্দিন খান তুষার, আমি আপনার কাছেও আসবো। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব দবিরউদ্দিন খান তুষার, যে বিষয়গুলো আলাপ হচ্ছিল এর মধ্যে একটি বিষয় এসেছে যেটি জনাব শরীফুজ্জামান শরীফ একেবারে প্রথম দিকেই বলেছেন, যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যেই ত্যাগ তিতিক্ষা হয়েছে, সেটি সরাসরি যে কষ্ট, নির্যাতন, লড়াই সংগ্রামের যে ব্যাপারটি, সেটি তারা সরাসরি ভোগ করেছে। যেই নির্যাতন, তারা কি আসলে প্রপারলি সেই, আমি রিটার্ন বলবো না, অনেকটা যে বঞ্চিত হচ্ছে কিনা, পদায়ন বা অন্যান্য ক্ষেত্রে ত্যাগী কর্মীদের সেই মূল্যায়নটা হচ্ছে কিনা, এই বিষয়টি আসছে। যখন অপেক্ষাকৃত কম যারা আন্দোলন সংগ্রামে ভোগান্তিতে পড়েছে তারা যখন আসবে, তখন তো তারা সেই উপলব্ধিটা তাদের ভেতর আসবে না, এবং দলের ভেতর যে বার্তা দেওয়ার কথা বলছি আমরা, সেই বার্তা তারা ঠিকভাবে গ্রহণ করতে পারছে না বা পারবে না। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে একটি সরকারের মাত্র 4 মাস বয়স, মানে এখনই যদি দলের নেতাকর্মীরা যে পাওয়া না পাওয়ার যে একটা হিসাব, সেটা মিলানো কিন্তু খুব কঠিন। তারপরেও আপনার কথার সাথে আমি একমত। আপনি দেখবেন যে সকল নেতাকর্মীরা টোটাল পারিবারিকভাবে, সামাজিকভাবে টোটাল হেয় প্রতিপন্ন ছিল, যারা কোথাও গিয়ে কোনো শান্তি নেই, তারা ব্যবসা করতে পারে নাই, ঠিকমতো চাকরি করতে পারে নাই, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেই লক্ষ লক্ষ নেতাকর্মীর যেটা প্রয়োজন, যেটা বেসিক নিডস, সেইটা যদি সরকার দৃষ্টি না দেয়, তাহলে টোটাল এই দেশটাকে ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। কারণ এই লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে তো আরও তার পরিবার জড়িত, এরা সবাই তো বাংলাদেশের জনগণ। তাহলে তারা যে 17 বছর কোথাও গিয়ে একটা ব্যবসা করতে পারেনি, এবং একটা টেন্ডার ড্রপ করার তাদের ক্ষমতা ছিল না। ইভেন আপনি দেখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি কি হাসপাতাল বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠান বলেন, সেখানে 17 বছর যাবৎ আওয়ামী লীগের সরাসরি তারা টেন্ডার বা বিনা টেন্ডারে বা যেভাবেই হোক তারা ক্যান্টিন পরিচালনা করছে, তারা ফার্মেসি পরিচালনা করছে, তারা প্রতিষ্ঠান ভাড়া নিচ্ছে, তারা জায়গা লিজ নিচ্ছে, তারাই কিন্তু চালিয়ে গেছে। কোথাও কোনো মানে কেউ সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কেউ সুযোগ সুবিধা পায়নি। এখন দেখেন 5ই আগস্টের পরেও এই যে 2 বছর চলে গেল, বহাল তবিয়তে প্রত্যেকটা জায়গায় সেই আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী লিগাররাই সেই প্রতিষ্ঠানগুলো এখনো চালাচ্ছে। তো এর জবাব সরকার কিভাবে দিবে? এখন আপনি যারাই আমাদের সরকার পরিচালনা করছেন, দায়িত্ব নিয়েছেন, তারা কেন জানি মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুশীল সাজার চেষ্টা করছে। এখন আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনি হয়তোবা ক্ষমার দৃষ্টিতেই চলছেন, কিন্তু যে ছেলেটি নিপীড়ন নির্যাতনের কারণে রীতিমতো অসুস্থ হয়ে গেছে, যার পরিবারটি নিঃশেষ হয়ে গেছে, তার তো ঘুরে দাঁড়াতে হবে, তাকে তো তার ন্যায্য পাওনাটা বুঝিয়ে দিতে হবে, তাকে তো ব্যবসা করার সুযোগ দিতে হবে। এখন যিনি অনেক নেতৃবৃন্দ আছেন যে অনেক সময় লজ্জাও পায় যে কোনো একজন নেতা বা মন্ত্রীর কাছে গেলে হয়তোবা তার দুঃসময়ের কথা মনে করবে না, পাত্তা দেবে না, অনেক কাছে মুখ ফিরিয়ে নিচ্ছি। তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সুষম বন্টনের যে রাজনীতি, বাংলাদেশের যে একটা হ্যামিলনের বাসিলের মতো সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে সে জাগ্রত করার চেষ্টা করছে, আমাদেরকে তার সাথে তাল মিলে আমাদেরকে আগাতে হবে। হয়তো কিছু নেতাকর্মী তার প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে, কিছু পাচ্ছে না, আস্তে আস্তে তারা পাবে। আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদেরকে সরকারের সাথে কাজ করতে হবে। এবং আপনি দেখবেন যে চারদিকে একটা অস্থিরতার কিন্তু একটা পায়তারা চলছে। কারণ আমাদের নেতা যখন তারেক রহমান বাংলাদেশের জনগণের ভোটে যখন রাষ্ট্র ক্ষমতা আসেন, একটা সবচেয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন। কীরকম ভয়াবহ? যে আওয়ামী সরকারের সময় প্রত্যেকটা সেক্টরকে কিন্তু একটা দুর্নীতির সর্বগ্রাসী একটা মানে ব্যবস্থা তারা করেছিলেন। সব জায়গায় কেমন লুটপাট, মানে সব প্রতিষ্ঠানগুলো কেমন ভেঙে পড়েছে, একটা অস্থিরতা, এবং তার পাশাপাশি যোগ হলো কি একটা জামাতে ইসলামের নামধারী একটা চক্র। তাহলে এই যে
চারদিকে যে এই অস্থিরতা কন্ট্রোল করতে গিয়ে একটা নাবিশ্বাস পর্যায়ে সরকার ভালো কাজ করলেও কিছু কিছু সাংবাদিকরা আছে দেখবেন সেই ভালো কাজ তারা না, চোখে দেখে কিন্তু না। খুন ধর্ষণের কথা যেগুলো বলা হচ্ছে, যেগুলোর পরিসংখ্যান আমরা পাচ্ছি 4 মাসে, এবং অন্তর্দলীয় কারণে যেই সংঘাতগুলো হচ্ছে, হতাহত হচ্ছে, সেগুলোর কথা কি বলবেন? সেগুলো কি এই যে ক্ষোভে বা নিজেদের ভেতর যে হতাশার থেকেই একে অপরের প্রতি কোন্দল তৈরি হচ্ছে বা সংঘাত তৈরি হচ্ছে, দলীয় কোন্দল, কিভাবে দেখছেন? ধর্ষণই যেই করবে সে পাপী, তাকে আইনে আওতায় শাস্তি দিতে হবে। আপনি রামিসার ধর্ষণকাণ্ড দেখেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এইরকম মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন? হয়নি। এবং এত শর্ট টাইমে তার যে বিচারের প্রক্রিয়া, মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন বাংলাদেশের জনগণের কাছে, সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। এবং উনি যখন গেলেন সেখানেও কিন্তু একটা গুপ্ত কিছু চক্র তাকে বিতর্কিত করার জন্য কিন্তু কিছু তারা মিডিয়া ক্লু করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় অপপ্রচার তারা করছে। এগুলোকে আমি ঘৃণা জানাই। আপনি শুধু ধর্ষণ দেখছেন কেন? এই যে শিশু বলাৎকার, আজকে লক্ষ লক্ষ শিশু, খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় জামাত নামধারী যে শিক্ষকগুলো তাদেরকে বলাৎকার করছে এবং কিছু কিছু ক্ষেত্রে হত্যা করছে এবং কিছু কিছু তুমুল যে নির্যাতন করছে, এগুলোর বিচার কিন্তু আমরা দৃশ্যমান দেখছি না। আমি মনে করি ধর্ষণের পাশাপাশি এই সকল বিচারও খুব দ্রুততার সহিত করলেই বাংলাদেশে আজকে এগুলো অপরাধগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এবং যে ধরনের মানুষ আজকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়েও যে জঘন্য মিথ্যাচার করছে, আপনি কি একবার ভাবুন তো, অতীতের 17 বছরে কোনো মানুষ যদি প্রধানমন্ত্রী নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার পরিবার নিয়ে এই ধরনের জামাতিদের মতো কোনো জঘন্য ডায়লগ দিতেন, তার কি একদিন টিকে থাকার ক্ষমতা ছিল? কিন্তু এখন কি দেখছি, তারা সব জায়গায় বুক ফুলে চলছেন। এখন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সেই সাংবাদিককেও যেতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে। এটা ঠিক আছে। এখন আমার কথা যে সেটা দেখতে হবে সত্যিকার অর্থে অপপ্রচারের জন্যই সেই সাংবাদিক লিখেছে কিনা, তদন্তেই সেটা বের হয়ে আসবে। আশা করি সেই সাংবাদিকও ন্যায় বিচার পাবে এবং আবার যার প্রতি সে মিথ্যাচার করে যদি কোনো লিখে থাকে সেটাও সে কিন্তু একটা বিচার পাবে। তা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এই বিতর্কর ঊর্ধ্বে উঠে আগে আমাকে ভাবতে হবে সবার আগে বাংলাদেশ, আগে বাংলাদেশের জনগণ এবং দেশটাকে আমাদের নিয়ে ভাবতে হবে। আপনি দেখবেন যে বাংলাদেশের বিগত 17 বছরে এই যে পার্শ্ববর্তী দেশ ভারত যে পরিমাণ দমন পীড়ন নির্যাতন এবং যে পরিমাণ আমাদের প্রতি যে তার যে সেবা, যে না একটা দাস মনোবৃত্তি নিয়ে কিন্তু আমাদের যে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এবং শেখ হাসিনাও কিন্তু বারবারই বলতো যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কিন্তু দেখবেন এই অল্প 4 মাসেই বাংলাদেশের জনাব তারেক রহমানের সরকারের বিজেপি কিন্তু রীতিমতো কিন্তু এই সেই কাঁটাতারের ওখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে তাদের কিন্তু বিরোধিতা করছে, প্রতিবাদ করছে এবং তাদের যে অবৈধ বেড়াকে কিন্তু সরিয়ে দিচ্ছে। এই যে বিজেপির জওয়ানরা যে সাহস পাচ্ছে, কার জন্য? এই বাংলাদেশ সরকারের যে মনোভাবের কারণে, দেশপ্রেমের কারণে, সবার আগে বাংলাদেশের এই নীতির কারণে। এই যে সুন্দর সুন্দর যে কাজ যে আমরা যে ডেভেলপ করছি, এগুলোকে আপনাদের সাংবাদিকদের প্রচার আনতে হবে। শুধু নেগেটিভ কিছুই 2-4টে ঘটনাকে কেন্দ্র করে যদি গেলরে সব শেষ হয়ে গেল, এই ধরনের যদি আপনারা কেউ কথা বলার জন্য তো আপনারা আছেন, আপনাদের দলের নেতাকর্মীরা আছে, আপনাদের সমর্থক যারা আছে তারা আছে, আপনাদের তো শুভাকাঙ্ক্ষী অনেক। সরকার যখনই যে সরকারে থাকে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তারাই বলবে। গণমাধ্যম কর্মীরাও কেবলমাত্র যদি পজিটিভ জিনিসই উত্থাপন করতে থাকে তাহলে তো আর বিষয়টি সঠিক পর্যায়ে যায় না, জনগণের পর্যায়ে যায় না, বা জনগণের যে সঠিক বার্তা নেওয়ার বিষয় সেই জায়গায় থাকে না। সুতরাং নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেগুলোও নিঃসন্দেহে গণমাধ্যম তুলে ধরবে। আমি আসবো আপনার কাছে, আবারও শুনে আসি শরীফুজ্জামান শরীফ, পুরো বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ। প্রথমত বলি যে তাদের স্যাক্রিফাইসের কথা বলেছে। হ্যাঁ, তাদের বিপুল স্যাক্রিফাইস আছে এবং দৃষ্টিভঙ্গিটা এক এক জায়গা থেকে এক এক রকম। ভোলাতে বিদ্যুতের দাবিতে যে ছেলেটি মিছিলে নেমে গুলি খেয়েছিল, নাম সম্ভবত নূর হোসেন, আপনি তার কাছে তার পরিবার অথবা তার যে স্বজন, তাদের দৃষ্টিতে এই সরকার অথবা ব্যবস্থাটা যেভাবে দেখবেন, ওই যে বললাম আমি সেভাবে দেখব না। যে ছেলেটির লাশ হাতে এবং পায়ে বাঁধা অবস্থায় বুড়িগঙ্গার থেকে লাশ উদ্ধার করা হয়েছিল, তার পরিবারের দৃষ্টিভঙ্গি বা অনুভূতিটা যেভাবে, আমি এখানে বসে তার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। ছাত্রদল, বহু শিক্ষার্থী ছাত্রদলের, তারা তার কৌশল পরিবর্তন করে লুঙ্গির নিচে ঢুকে তারা ছাত্রলীগ হতে পারত,
অন্যরা যে কৌশলটা অবলম্বন করেছিল, ছাত্রলীগ হয়ে গেছে, তারপরে যখন অবস্থা তখন বলছে যে আমরা তো চাপের কারণে হয়েছি। কিন্তু আপনি দেখবেন ছাত্র দলের শত শত হাজার হাজার কর্মীর শিক্ষা জীবন বিনষ্ট হয়ে গেছে। তারা ওই কৌশলে যায়নি, কারণ রাজনৈতিক আদর্শের জায়গা থেকে তারা চাইলে আপোষ করতে পারত। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকমের অভিযোগ আছে, অভিযোগ উঠছে, এটি সত্য। কিন্তু এই স্যাক্রিফাইসটাকেও আমি স্যালুট করব, কারণ ওই তথাকথিত কৌশল করে সে আওয়ামী লীগ হয়ে ক্যাম্পাসে ফুরফুরে ভাবে ঘুরেফেরা করেনি। আবার আমি এই সময়কালে বিএনপি বলতে যাদেরকে দেখতাম গত 12, 14, 15 বছরে, যে মুখগুলো, তাদের অনেককেই সরকারের কাছাকাছি দেখছি না। আপনি যদি আমাকে বলেন একজন রাজনৈতিক কর্মী বা পর্যবেক্ষক হিসাবে, আমার একটা বড় পর্যবেক্ষণ হচ্ছে এটা, আমি তাদেরকে দেখছি না। ফলে তারা তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে অনুভূতি, সেই অনুভূতি রাষ্ট্র পরিচালনার কাজে আমি যুক্ত হতে দেখছি না। আমি মনে করি এর ফলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মানুষগুলোকে একটা রাজনৈতিক দল তার কাকে কোথায় বসাবে এটি তার ব্যাপার, কিন্তু আমরা আমাদের এক্সপেকটেশনটা বলতে পারি। এবং আমি কখনোই সরকার কেবল এটাই করেছে, একজন সাধারণ নাগরিক কেবল সরকারের ভালো কাজগুলোর হাততালি দেবে না, সমালোচনাও করবে, কারণ দুটোই করা দরকার। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে গভর্নমেন্টের কতগুলো পলিটিক্যাল ডিউটি থাকে। পশ্চিমবঙ্গে একবার বেশ কিছু ডাক বিভাগে কর্মচারী নিয়োগ হবে, তো সেই সময়ে একটা বড় অংশ একটা রাজনৈতিক দলের কর্মীরা নিয়োগ পেয়েছিল। তো সেই সময় মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে এটা কি ধরনের পলিটিক্যাল কালচার। তিনি বলেছিলেন এটা পলিটিক্যাল কালচার না, এটা পলিটিক্যাল ডিউটি। আমার এই কর্মীগুলো লড়াই করেছে, জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে, আমি তাদেরকে একটা সুযোগ দিয়েছি, তবে অযোগ্যদেরকে দেইনি, আমি যোগ্যদেরকে দিয়েছি। এখন আমাদের এখানে এটি কিভাবে রিফ্লেক্টটা হবে এটা আমরা জানি না। তবে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যেহেতু পরিবর্তনটা এনেছি, সুতরাং মিনিমাম একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আমি অবশ্যই চাই, আনতে হবে। সেটা যদি আপনার না থাকে, তাহলে আপনার সমালোচনা করার স্পেসটা আপনি তৈরি করে দিচ্ছেন যে আপনি জুলাইয়ের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেইটার সঙ্গে আপনি নেই। শেষ জায়গাটা হলো যে আমাদের এখানে সরকারের ওই যে বললাম যে কতগুলো ছিদ্র আছে, আমরা একটা বড় অংশ, একটা বড় সমালোচনা ছিল শেখ হাসিনার যে তার সরকারের সময় বিপুল টাকা বিদেশে পাচার হয়েছে। গত পরশুদিন সুইস ব্যাংক কিন্তু একটা সর্বনাশ করে দিয়েছে। তারা যে তথ্যটি প্রচার করেছে তার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি গত 1.5 বছর যখন এই সরকারটা আসেনি, দুধে দেওয়া তুলসী পোতা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সরকারের সময়ও আমাদের এখান থেকে টাকা পাচার হয়েছে। অর্থাৎ আমাদের এখানে পাচার করার মতন লোক আছে, পাচার করার মতন টাকা অনেকের হাতে এসেছে। এটিকে আপনার বন্ধ করতে হবে। কোন পদ্ধতিতে বন্ধ করবেন এটা আপনার বিষয়। আমরা আগামী বছর বা তার পরের বছর কোনোভাবেই শুনতে চাই না যে গত 2 বছর বা 1 বছরে বাংলাদেশ থেকে আরো 41% বেশি অর্থ পাচার হয়ে গেছে। কারণ জুলাইয়ের যতগুলো প্রত্যাশা ছিল তার একটা বড় প্রত্যাশার জায়গা এটা। আমি একটা জায়গায় খুব চমৎকার লেগেছে, আমি সকালে ভাবছিলাম, আজকে দেখলাম চাঁপাই নবাবগঞ্জে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ভারতীয় সীমান্ত রক্ষীদেরকে বলছে আর এক পা ভেতরে পা দিবি না। এর আগে জামালপুরে একই কথা বলেছে। এটা কেন বলল? এটা বলল এই কারণে যে আমাদের এই যে সীমান্ত রক্ষী সদস্যরা তারা জানেন যে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার এখন আর প্রতিবেশী বড় হলেও তার দাসত্বটা করবে না। তার পলিটিক্সটা হচ্ছে আমার আত্মমর্যাদা নিয়ে, আমার অবস্থান আয়তন ছোট হতে পারে কিন্তু মর্যাদা আছে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে আমার ওই যে সীমান্ত রক্ষী যদি সরকারের ওই কনসেপ্ট অনুযায়ী এই দৃঢ়তা দেখায়, তাহলে শহরের মধ্যে মোহাম্মদপুরে আমার পুলিশ বাহিনী কেন এই দৃঢ়তা দেখাতে পারবে না? তার মানে হচ্ছে যে কোথাও কোথাও ডালের ভেতরে একটু কিছু অন্য কিছু আছে। এই জায়গাটায় সরকারের দৃঢ় থাকতে হবে, দৃঢ়তা দেখাতে হবে। আরেকটি ব্যাপার প্রায়শই বিরোধী পক্ষ থেকে বলা হয় যে সরকার জুলাই সনদের কথা বলছে,
সরকার জুলাই স্পিরিটের কথা বলছে, কিন্তু ঠিক একইভাবে সরকার যখন বিচার বিভাগ পৃথকীকরণের ব্যাপার আসছে, আলাদা সচিবালয়ের ব্যাপার আসছে, সেই জায়গায় সরকার মনোযোগী হচ্ছে না, কিংবা মানবাধিকার কমিশনের বিষয়ে বলা হচ্ছে, এই বিষয়টিকে খুব সংক্ষেপে যদি একটু উল্লেখ করেন। জুলাইয়ের আমি শুরুতে বলেছি 12ই ফেব্রুয়ারি দুটো ঘটনা। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে বেশ সিরিয়াস, কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে কতগুলো পরিবর্তন যে আনেনি তা না। আমি তো মনে করি পার্লামেন্টারি সিস্টেমে সবথেকে বড় সংস্কারটা হচ্ছে এমপিরা আমাদের পয়সায় গাড়ি এবং প্লট পাবে না, এটা হচ্ছে সবথেকে বড় সংস্কার। আপনার এই সংস্কারের কাজটা তারা করেছে, কিন্তু বিরোধী দল বলতে আমরা যাদেরকে দেখছি তারা তাদের ওই যে ইথিক্সের জায়গা তো থাকতে পারছে না, পার্লামেন্টে এসে মিথ্যা কথা বলছে। আমরা বিএনপির কাছে এটাও বলবো যে আপনি সংস্কারের কনসেপ্টটা সবার আগে নিয়ে এসেছেন, সুতরাং জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো ছিল এগুলো যদি আপনি ওভারলুক করে কেবলমাত্র নির্বাচনী প্রতিশ্রুতির জায়গায় যান তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, মানুষ মানবে না। আবার বিরোধী দলকেও বলবো যে আমার এখানে অর্থনৈতিক যে সমৃদ্ধিটা দরকার, আমার অর্থনৈতিক যে পরিবর্তন দরকার, আপনি সেটি না করে কেবল রাজনীতির গুণগত পরিবর্তন এবং যতটুকু আপনার কেবল দরকার সেটুকু নিয়ে যদি এটাকেই যদি জুলাইয়ের চেতনা বলেন তাহলে মানুষ আপনাদের ওটাকেও গ্রহণ করবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা দবিরুদ্দিন খান তুষার আপনার কাছে যাব। সংক্ষেপে আমরা শেষের দিকে আছি, যদি কিছু যুক্ত করেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, একটি সরকারের মনোভাব, রাষ্ট্র পরিচালনার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু ফুটে ওঠে একটি বাজেটের মাধ্যমে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কিন্তু বাজেট আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার এই 11ই জুন সংসদে পেশ করলেন। সেই বাজেটে 9.38 লাখ কোটি টাকার বাজেট, এবং যেটা গত বছরের তুলনায় 19% বেশি। সাধারণ মানুষের কিন্তু যে কর সীমা ছিল 3.5 লাখ, সেটা থেকে বাড়িয়ে কিন্তু 3,75,000 করেছে, এবং আগামী বছরে 4 লাখ করার কিন্তু একটা প্ল্যান কিন্তু সরকারের আছে। আপনারা দেখবেন এই বাজেটে মানে কি ধরনের যে জনগণের জন্য তারা প্রণয়ন করেছে তা আপনি দেখলে বুঝবেন যে চাল ডাল আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের 5% যে কর ছিল সেটা থেকে কমিয়ে মাত্র 0.5 এনেছে। বাংলাদেশে কি কখনোই দেখেছেন কোনো বাজেট প্রণয়ন পরে দ্রব্যমূল্য অন্যান্য সামগ্রীর দাম বাড়েনি? কিন্তু এই প্রথম যে কোনো দাম বাড়েনি। তথাপিও দেখবেন যে একটি গোষ্ঠী তারা না দেখে না বুঝে, মানে ডিক্লারেশন হওয়ার আগেই কেন যেন মনে হচ্ছে যে গোপনে তারা ব্যানার টানিয়ে রেখেছে, লিখে রেখেছে, সাথে সাথে প্রতিবাদ করলো, এই বাজেট গণবিরোধী, এই বাজেট মানি না, এই বাজেট মানে এই যে তাদের যে শিষ্টাচার যে লঙ্ঘন তারা করছে, এই যে জামাতিদের যে অসভ্যতা আমরা দেখলাম, এই যে বিরোধী দলের যে একটা নেতিবাচক যে মনোভাব আমরা দেখলাম, এটা থেকে তাদেরকে ফিরে আসতে হবে। আপনি দেখবেন একটা জিনিস, স্বাস্থ্য খাত বাংলাদেশের সবচেয়ে কিন্তু সেন্সিটিভ একটা খাত, সেই খাতে আপনার হার্টের যে রিং সেটার দাম কিন্তু এই সরকার কিন্তু কমিয়ে দিয়েছেন। এবং আপনি দেখবেন যে বিভিন্ন সময় আপনার ডায়ালাইসিস ফিল্টার লেন্স সম্পূর্ণ কর মুক্ত করেছে। এবং আপনি দেখবেন হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, এদের সমন্বয়ে যে নতুন যে প্ল্যান সরকার মানে হাতে দিয়েছে, অনেকগুলো নতুন মানে 1000 বেডের হাসপাতাল হবে, মানবিকভাবে যে চিকিৎসার যে একটা বন্দোবস্ত সরকার প্ল্যান করেছে। অতএব এই সরকারকে এই যে মানবিক বাজেট প্রণয়নে এবং সেটা বাস্তবায়নের জন্য আমি মনে করি তাদের সহযোগিতা করা দরকার। পাশাপাশি আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে তার যে এই যে সাধারণ যে জীবনযাপন, এই যে জনগণের একদম দোরগোড়ায় যাওয়া, সব কিছুই আমি পজিটিভ মনে করি, কিন্তু একটা ভয় কিন্তু আছেই তার নিরাপত্তার যে বিষয়টা। এটা আমি মনে করব তার দায়িত্বে যারা আছেন নিরাপত্তার আরও কিভাবে সুচারুভাবে করা যায় সে ব্যাপারে আমি আহ্বান জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, জুলাই পরবর্তী যে সরকার আমরা পেয়েছি, জুলাই একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে কেবলমাত্র দলীয় ইশতেহারই নয়, সামগ্রিকভাবে সকল জনগণের কাছাকাছি পৌঁছে যায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি পৌঁছে যায় যেই উদ্যোগগুলি গ্রহণ করলে সেই উদ্যোগগুলো নিতে হবে, এবং তাহলেই হয়তো আমরা যে প্রত্যাশার কথা বলছি সেই প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।